হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছি এইচএস 2026 বাংলা সেমিস্টার 4 যে ফাইনাল এক্সাম তোমরা দিতে চলেছ 12ই ফেব্রুয়ারি, তার ফাইনাল সাজেশান এবং চূড়ান্ত সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। প্রথমেই তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমার গলার আওয়াজ খুবই খারাপ, অসুস্থতার জন্য একটু গলা ধরেছে, একটু মানিয়ে নেবে। তাই আজকে তোমাদের বহু মূল্যবান সময় নষ্ট না করে আজকের মেন বিষয়ে আমরা চলে যাব। তোমরা দীর্ঘদিন ধরে আমাকে লাইভ ক্লাসে অনুরোধ করছো যে স্যার কবে বাংলা, ভূগোলের, সংস্কৃতের সাজেশন দেবে। আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের বাংলা সেমিস্টার 4-এর চূড়ান্ত সাজেশান নিয়ে। তাই সময় না নষ্ট করে তোমরা সেই সাজেশানটি একটু মনোযোগ দিয়ে দেখো, শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে যে কোন কোন প্রশ্নগুলো 2026-এ উচ্চ মাধ্যমিকে আসতে চলেছে, কোন প্রশ্নগুলো তোমাদের ইতিমধ্যে মুখস্থ হয়েছে বা করেছো বা করনি, যেগুলো করে নেবে এই সময়ের মধ্যেই, কারণ সময় খুবই অল্প হাতে। তাই তোমাদের এই মুহূর্তে সাজেশান ভিত্তিক পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। তাই সময় না নষ্ট করে সেই সাজেশানটি দেখে নাও, বাংলার 4 সেমিস্টার এইচএস 2026। চলে এলাম বন্ধুরা আজকের সেই গুরুত্বপূর্ণ সাজেশানটিতে, যেটার জন্য তোমরা দীর্ঘদিন ধরে আমাকে অনুরোধ এবং প্রতীক্ষায় ছিলে। আমি শুরু করছি আজকে এই সাজেশানের প্রবন্ধ রচনা থেকে। 2026 সালে এইচএস কোন কোন প্রবন্ধ রচনাগুলো অবশ্যই তোমরা দেখে যাবে তার সাজেশানে। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের 40 নম্বর পরীক্ষা হবে, সেখানে রচনা 2 ধরনের রচনা দেওয়া থাকবে। তার মধ্যে একটি রচনা তোমাদের উত্তর করে আসতে হবে, যার প্রশ্ন মান হচ্ছে 10। দুটি রচনা দেওয়া থাকবে, তার মধ্যে একটি রচনা করতে হবে, যার প্রশ্ন মান হচ্ছে পূর্ণমান 10। 2 ধরনের রচনার মধ্যে প্রথমে দেওয়া থাকবে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেই অনুচ্ছেদ থেকে ভূমিকা স্বরূপ গ্রহণ করে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করতে বলবে। আর আরেকটি দেওয়া থাকবে প্রদত্ত সূত্র এবং তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা, যেটি জীবনী বিষয়ক। তাই কোন কোন রচনাগুলো জীবনী বিষয়ক রচনাগুলো দেখে যাবে সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে বেগম রোকেয়া ভিভিআই, 2 সৈয়দ মোজতবা আলী, 3 নারায়ণ গঙ্গোপাধ্যায়, 4 বিবেকানন্দ, 5 জীবনানন্দ দাশ, 6 বিদ্যাসাগর, 7 শতবর্ষে মহাশ্বেতা দেবী, 8 নেতাজি। এই 8টি সাজেশন তোমাদের জন্য দিলাম। তোমরা প্রত্যেকেই জানো এখন তোমরা যথেষ্ট স্মার্ট পড়াশোনা করো। রচনায় যেগুলো, এগুলোই প্রদত্ত সূত্র এবং তথ্যর ভিত্তিতে যে প্রবন্ধ রচনা, তার একটি ধাঁচ এবং স্ট্রাকচার করে গেলে তোমাদের এত রচনা মুখস্থ করার প্রয়োজন নেই। যে সমস্ত শিক্ষার্থীদের আমি সেই ধাঁচ এবং সেই কিভাবে লেখার পদ্ধতিটা লিখিয়ে দিয়েছি, সেই ধাঁচ অনুযায়ী তোমরা লিখে দিয়ে আসবে এই উত্তর। অতএব এই 8টি রচনা, প্রবন্ধ রচনা অবশ্যই ভালো করে দেখো। অবশ্যই যে ধাঁচটি আমি শিখিয়ে দিয়েছি সেটি ভালোভাবে আয়ত্ত করো এবং সেই ধাঁচ অনুযায়ী কীভাবে লিখতে হয় তোমরা প্রত্যেকেই জানো, লিখে দিয়ে আসবে। তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী বিষয়, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, এখান থেকে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে একটু দেখে নেবে। প্রত্যেকে জানিয়ে রাখি, এর প্রশ্ন মান হচ্ছে 5। তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক 2026 সেমিস্টার 4-তে 2 ধরনের বিষয় দেওয়া আছে শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে। একটি হচ্ছে চিত্রকলা, আর একটা হচ্ছে চলচ্চিত্র। চিত্রকলা থেকে প্রথম যে প্রশ্নটি অবশ্যই দেখে যাবে 1 নম্বর, বাংলার চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। ভিভিআই 2026 সালের জন্য চিত্রকলা থেকে গুরুত্বপূর্ণ। 2 বাংলা চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। 3 বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান লেখো। 4
পট বলতে কি বোঝো? কালীঘাটের পটের পরিচয় দাও। 5, বাংলায় চিত্রকলার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুর পরিবারের অবদান আলোচনা করো। চিত্রকলা থেকে এই 5টি প্রশ্ন সাজেশন দিলাম, নিশ্চিত এখান থেকে কমন পাবে বন্ধুরা। এটিকে আবার তোমরা সাজেশন করো না, তাহলে একটু বিপদে পড়ার সম্ভাবনা আছে। এবার আমরা চলচ্চিত্রতে চলে যাচ্ছি। চলচ্চিত্র থেকে 4টি প্রশ্ন দিয়েছি। প্রথম 6 নম্বরে দেখতেই পাচ্ছ, বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 7, বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক ঋত্বিক ঘটকের অবদান। 8, বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক মৃণাল সেনের অবদান আলোচনা করো। 9, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিউ থিয়েটার্স এর অবদান আলোচনা করো। তাহলে আমরা রচনা সাজেশন দিলাম এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে এই 9টি প্রশ্নের সাজেশন তোমাদের দিলাম। এখান থেকে নিশ্চিত কমন পাবে বন্ধুরা। এখান থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে একটির উত্তর তোমাদেরকে করে আসতে হবে, যার মান হচ্ছে 5। চলে যাব পরবর্তী বিষয়ে। চলে এলাম এবার ডাকঘর। তোমরা প্রত্যেকেই জানো যে HS 2026 সেমিস্টার 4 বাংলা বিষয়ে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আছে বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত ডাকঘর। সেই ডাকঘর নাটকটি তোমাদের পাঠ্য, সেখান থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে। পূর্ণ মান হচ্ছে 10। আবার রিপিট করছি, ডাকঘর থেকে 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে পরীক্ষায় দিয়ে আসতে হবে। সেখানে হয়তো 4টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 2টির উত্তর তোমাদেরকে দিয়ে আসতে হবে। কোন কোন প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে ডাকঘর থেকে, একটু দেখে নাও। ডাকঘর থেকে বন্ধুরা একটু বেশি প্রশ্ন তোমাদেরকে দেখে যেতে হবে, কিছু করার নেই, নাহলে কমন পাওয়া খুব একটু কঠিন হয়ে যাবে। প্রথম প্রশ্ন, রূপক সাংকেতিক নাটক হিসেবে ডাকঘর নাটকটির সার্থকতা বিচার করো। 2 নম্বর প্রশ্ন, ডাকঘর নাটকে মোড়ল চরিত্রটির ভূমিকা আলোচনা করো। 3, ডাকঘর নাটকে দইওয়ালা চরিত্রটি বিশ্লেষণ করো। 4 নম্বর, ডাকঘর নাটক অবলম্বনে অমল চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো। VVI 4 নম্বর প্রশ্নটি গুরুত্ব সহকারে দেখে যাবে বন্ধুরা। 1 নম্বর প্রশ্নটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখে যাবে। 5, তুমি যে ছেলে খ্যাপাবার সর্দার, কে কার প্রতি এমন মন্তব্য করেছে, এমন মন্তব্যের কারণ কি? তোমরা জানো প্রশ্নের মান 2+3 হতে পারে বা 5 আসতে পারে, তাই এই ধরনের প্রশ্নগুলো আসার সম্ভাবনা প্রবল। কে কার প্রতি এমন মন্তব্য 2, তার সঙ্গে এমন মন্তব্যের কারণ 3, তাহলে 5। 6 নম্বর প্রশ্ন, ডাকঘর নাটকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছেন কেন? অমলের সঙ্গে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো। 6 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে দেখে যাও বন্ধুরা। 7 নম্বর, কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আলোচ্য নাটক অবলম্বনে সময় বয়ে যাচ্ছে এবং সময় হয়নি এই আপাত স্ববিরোধী কথা দুটির তাৎপর্য বুঝিয়ে দাও। VVI 8 নম্বর প্রশ্ন, কোনোদিন কবিরাজি হয়তো স্বয়ং হাত ধরে নিয়ে যাবেন, কোন পরিপ্রেক্ষিতে বক্তার এমন মনে হয়েছে? কথাটির অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো। অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে, সে দেশে সবাইকে যেতে হবে বাবা, সে দেশে কে কিভাবে যাবে তা আলোচনা করো, নাটক অবলম্বনে ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন, কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছলো, ডাকঘর নাটক অবলম্বনে তার নিজের ভাষায় বিশ্লেষণ করো। VVI খুবই গুরুত্বপূর্ণ। 10 নম্বর প্রশ্ন, ক্রঞ্চ দ্বীপ কীরকম দ্বীপ আমাকে বলো না ফকির, ডাকঘর নাটকে উল্লেখিত ক্রঞ্চ দ্বীপের বর্ণনা দাও। অথবা একটি লাইন তুলে দিতে পারে, সে ভারী আশ্চর্য জায়গা, এখানে কোন জায়গার কথা বলা হয়েছে, জায়গাটি বর্ণনা দাও। প্রশ্নটি এভাবেও আসতে পারে। VVI 11 নম্বর প্রশ্ন, তোমাকে দেখে আমার মনে যেন সকালবেলার তারা, তোমাকে দেখে আমার মনে হয় যেন সকালবেলার তারা, কার সম্পর্কে এমন মনে হয়েছে? বক্তার তাকে সকালবেলাকার তারা মনে হওয়ার কারণ কি? VVI খুব গুরুত্বপূর্ণ। 12 নম্বর প্রশ্ন, ডাকঘর নাটক অবলম্বনে ঠাকুরদার চরিত্রটি বিশ্লেষণ করো। VVI খুবই গুরুত্বপূর্ণ। 13 নম্বর প্রশ্ন, ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। 14, ডাকঘর নাটক অবলম্বনে মাধব দত্তের চরিত্রটি বিশ্লেষণ করো বা লেখো। 15, ডাকঘর নাটক অবলম্বনে অমল ও দইওয়ালার কথোপকথন নিজের ভাষায় লেখো। VVI খুবই গুরুত্বপূর্ণ 15 নম্বর প্রশ্নটি। 16 নম্বর প্রশ্ন, বলো যে সুধা তোমাকে ভোলেনি, ডাকঘর নাটকের শেষ উক্তি হিসেবে মন্তব্যটি বিচার করো। 17, দই বেচতে যে কত সুখ
সে তোমার কাছে শিখে নিলুম। দইওয়ালার এমন উপলব্ধির কারণ কি? 18 দইওয়ালার গ্রামের বর্ণনা দাও। 19 অমলের ঘুম কি মৃত্যুর প্রতীক? ডাকঘর নাটক অবলম্বনে আলোচনা করো। ডাকঘর নাটক থেকে এই 19টি প্রশ্ন দিয়েছি। এখান থেকে অবশ্যই তোমরা 2টি প্রশ্ন কমন পাবে বন্ধুরা, কারণ আমি বারবার অনুরোধ করব, ডাকঘর নাটক থেকে 4-5টি প্রশ্ন করে গেলে তোমরা নিশ্চিত ওখানে পরীক্ষায় 2টো প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবে না। তাই একটু কষ্ট করে তোমাদের 19টি প্রশ্ন অবশ্যই দেখে যেতে হবে। সেই সঙ্গে বলবো যে তোমাদের প্রাইভেট টিউটর স্কুলের ম্যাডাম বা টিচাররা যে সাজেশন দিয়েছে, সেই সাজেশনগুলির সঙ্গে বা তাদের দেওয়া সাজেশনগুলির সঙ্গে মিলিয়ে দেখো কোন প্রশ্নগুলি কমন আসছে, সেগুলি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। চলে যাচ্ছি এবার পরবর্তী বিষয়। চলে এলাম পরবর্তী বিষয়, নাটক। এইচএস 2026 বাংলা সেমিস্টার 4-তে তোমাদের একটি নাটক পাঠ্য আছে, যেটি হচ্ছে নট, বিখ্যাত নট এবং নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় বিরচিত নানা রঙের দিন। সেখান থেকে 2টি প্রশ্ন পরীক্ষায় দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করে আসতে হবে বন্ধুরা। প্রশ্ন মান 5। প্রথম যে প্রশ্ন, নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক তা আলোচনা করো। অথবা ভিভিআই 2 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্য মশাই, কেউ জানে না কোন নাটকের অংশ এবং বক্তাকে, সে কেন গ্রিন রুমে ঘুমোয়। 3 নম্বর প্রশ্ন, জানো কালীনাথ একটা মেয়ে, সেই মেয়েটির কথা যেভাবে বক্তা কালীনাথকে বর্ণনা করছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। রজনীর জীবনে এই মেয়েটির প্রভাব আলোচনা করো। অথবা প্রশ্ন এইভাবেও আসতে পারে, ওরই মধ্যে কোথাও যেন আগুন লুকিয়েছিল। অথবা লাইন তুলে দিতে পারে, গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘ। লাইনগুলো অবশ্যই ভালো করে দেখে যাও বন্ধুরা, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, বক্তাকে তিনি কখন এবং কেন এরকম সিদ্ধান্তে পৌঁছেছিলেন নিজের ভাষায় আলোচনা করো। ভিভিআই 5 নম্বর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, বক্তার কথার তাৎপর্য আলোচনা করো। 5 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, দেখে যাও বন্ধুরা। নানা রঙের দিন নাটকের নামকরণের তাৎপর্য বা নামকরণের সার্থকতা বিচার করো। 7 নম্বর প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ, এই অপমৃত্যুর কিভাবে ঘটে বলে বক্তা মনে করেন। ভিভিআই 8 নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। গুরুত্ব সহকারে দেখে যাবে বন্ধুরা এই চরিত্রটি, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রটি। 9 শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, কালীনাথ। নানা রঙের দিন নাটক অবলম্বনে তাৎপর্য লেখো। 10 নম্বর প্রশ্ন, আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, বক্তার উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। এই 10টি প্রশ্ন নানা রঙের দিন থেকে দিলাম বন্ধুরা, অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে অবশ্যই প্রশ্নগুলো করবে এবং স্যারেদের দেয়া এবং প্রাইভেট টিউটর দেওয়া যে সাজেশনগুলো তাদের সঙ্গে মিলে আছে কিনা অবশ্যই দেখে নাও। যদি না করা থাকে এখনই এগুলো মুখস্থ করে নাও বন্ধুরা। চলে যাচ্ছি পরবর্তী বিষয়, কবিতাতে। কবিতা জানিয়ে রাখি, তোমরা প্রত্যেকেই জানো বন্ধুরা যে এইচএস 2026 বাংলা সেমিস্টার 4-তে তোমাদের 3টি কবিতা পাঠ্য আছে। প্রথমটি হচ্ছে প্রার্থনা, রবীন্দ্রনাথ ঠাকুরের। 2 নম্বর তিমির হননের গান, জীবনানন্দ দাশ এবং কেন এলো না, সুভাষ মুখোপাধ্যায়। এই 3টি কবিতার মধ্যে থেকে 2টি কবিতা থেকে প্রশ্ন আসবে বা পরীক্ষায় দেওয়া হবে। তন্মধ্যে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে, যার প্রশ্নমান 1। তাই আমি তোমাদেরকে সবিনয় অনুরোধ করব, তোমরা 2টি কবিতা অবশ্যই ভালো করে একটু আয়ত্ত করো এবং ভালো করে দেখে যাও। প্রথম যে কবিতাটি সাজেশনে রেখেছি সেটা হচ্ছে প্রার্থনা, আর দ্বিতীয় কবিতা রেখেছি আমি তিমির হননের গান। এই 2টি কবিতা অবশ্যই ভালো করে তোমরা এখন থেকে আয়ত্ত করো, ভালোভাবে অধ্যয়ন করো। যে প্রশ্নগুলো প্রার্থনা, রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রশ্নগুলো প্রার্থনা কবিতা থেকে দিয়েছি সেই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখে যাবে। আর আমার মনে হয় প্রার্থনা এই কবিতা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, তাই প্রার্থনা কবিতাটি একটু ভালো করে দেখে যাও বন্ধুরা, এখান থেকেই হয়তো নিশ্চিত তোমরা কমন পেতে চলেছ। প্রথম যে প্রশ্নটা দিয়েছি, চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির, জ্ঞান যেতা মুক্ত, যেতা গৃহের প্রাচীর। অথবা লাইন তুলে ধরে, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই
খণ্ড ক্ষুদ্র করি। মুক্ত জ্ঞান কি, গৃহের প্রাচীর কি, বসুধাকে তা কিভাবে খণ্ড ক্ষুদ্র করে, প্রশ্নটা এইভাবে দিতে পারে, বা চরণগুলির তাৎপর্য লেখো। ভিভিআই প্রশ্নটি যদি করা হয়ে থাকে তাহলে বলবো খুব ভালো করেছো, আর যদি না করা হয়ে থাকে এখনই মুখস্থ করো। 2, যেথা তুচ্ছ আচারের মরু বালরাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। যেথা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, তাৎপর্য করো। তুচ্ছ আচার বলতে কবি কি বুঝিয়েছেন, এখানে তুচ্ছ আচারের সঙ্গে মরু বালরাশির তুলনা করা হয়েছে কেন, ভিভিআই ভিভিআই ভিভিআই। 3, প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তার নিজের ভাষা আলোচনা করো, অথবা প্রার্থনায় কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ চিন্তার পরিচয় দাও। 3টি প্রশ্ন, যে প্রথম 3টি প্রশ্ন যে প্রার্থনা কবিতা থেকে দিলাম, ভিভিআই ভিভিআই। চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্ন, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, কবি কাকে পিত বলে সম্বোধন করেছেন, তার কাছে কবি কি প্রার্থনা করেছেন। 5, প্রার্থনা কবিতার নামকরণে সার্থকতা বিচার করো। এই প্রার্থনা কবিতা থেকে বন্ধুরা 5টি প্রশ্ন দিলাম, অবশ্যই তোমাদের করা হয়েছে আমার মনে হয়, যদি না করা থাকে একটু করে নাও। প্রার্থনা কবিতা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল প্রবল প্রবল। তোমরা এই প্রার্থনা কবিতাটা যদি একটু ভালো করে দেখে যাও অবশ্যই কমন পাবে। আমি অবশ্যই বলছি 2টো কবিতা ভালো করে দেখতে হবে, 3টি কবিতা না করলেও চলবে। প্রার্থনা, তিমির হননের গান যদি একটু ভালো করে দেখে যাও অবশ্যই কমন পাবে বন্ধুরা। চলে যাচ্ছি এবার আমরা তিমির হননের গান, শ্রদ্ধেয় জীবনানন্দ দাশ বিরচিত, যে প্রশ্নগুলি দেখবে। তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা, কবি কেন তিমির বিলাসী নন, তিমির বিনাশী হতে চান কেন। তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা, ভিভিআই। কবি কেন তিমির বিলাসী নন, কেন তিনি তিমির বিনাশী হতে চান, ভিভিআই ভিভিআই। প্রথম প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল বন্ধুরা। 2, সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে, এখানে ভোরবেলা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, শতাব্দীর সূর্যের নিকটে কারা কি পেয়েছিল। 3, নর্মদার থেকে শূন্য ওভারব্রিজে ওঠে নর্মদায় নেমে, পাঠ্য কবিতায় নর্মদা এবং ওভারব্রিজের তাৎপর্য বিশ্লেষণ করো। 4, মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন, অন্তহীন বেদনার পথে, মধ্যবিত্ত কারা, অন্তহীন বেদনার পথে বলতে কবি কি বুঝেছেন। 5 নম্বর প্রশ্ন, জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরের মৃগনাভি ভালোবাসি, তাৎপর্য ব্যাখ্যা করো। লাইনটি তুলে দিয়ে বলতে পারে তাৎপর্য ব্যাখ্যা করো। 6 নম্বর, নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে, নক্ষত্রের জ্যোৎস্না কেমন, সেখানে ঘুমোতে না মরে যেতে জানার তাৎপর্য কি, ঘুমাতে বা মরে যেতে জানার তাৎপর্য কি। 7 নম্বর প্রশ্ন, তিমির হননের গান কবিতাটি নামকরণের সার্থকতা বিচার করো। তোমাদেরকে সবিনয় অনুরোধ করব বন্ধুরা, এখনো সময় আছে 6-7 দিন, তোমরা টেক্সট বইটা এই কবিতার লাইনগুলো একটু ভালো করে আয়ত্ত করে দেখে যাও। কবিতার লাইন তুলে দিয়ে প্রশ্ন ওখান থেকে আসার সম্ভাবনা প্রবল। কোন কবিতা থেকে কোন লাইনটি তুলে দিচ্ছে এটি যদি তোমাদের জানা থাকে তাহলে যেটা মুখস্থ করেছো সেটা এখন একটু লিখে দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা। কোনো প্রশ্ন ছেড়ে আসবে না বন্ধুরা, নির্ভয় পরীক্ষা দিতে যাও। আমি রিকোয়েস্ট করব যেটি তোমার পারো, যেটা তোমার পরীক্ষায় মনে পড়ছে সেটি লিখে এসো নির্ভয়, সাদা পাতা বা প্রশ্ন ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। চলে যাব এবার আমরা গল্পে। চলে এলাম বন্ধুরা গল্পে। বলে রাখি এইচএস 2026 বাংলা সেমিস্টার 4-এ তোমাদের 2টি গল্প পাঠ্য আছে। একটি হচ্ছে হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায়, আর আরেকটি হচ্ছে হারুন সালেমের মাসি শ্রদ্ধেয় মহাশ্বেতা দেবী রচিত। হারুন সালেমের মাসি থেকে যে প্রশ্নগুলি তোমাদের জন্য রেখেছি সেটি হচ্ছে প্রথম প্রশ্ন, হারুন সালেমের মাসি ছোট গল্প হিসেবে কতটা সার্থক তা দেখাও। 2, ঈশ্বরের জিনিস তো শাক পাতায় দোষ নেয়, তাৎপর্য বিশ্লেষণ করো। 3, আজকাল মানুষ বড় মন্দ হয়ে গেছে, লাইনটি তুলে দিয়ে বলতে পারে তাৎপর্য বিশ্লেষণ করো। 4, হারুন সালেমের মাসি গল্পের গৌরবী চরিত্রটি আলোচনা করো, ভিভিআই ভিভিআই। অথবা প্রশ্নটি দিতে পারে গৌরবী মাতৃত্বের পরিচয় দাও, অথবা মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায় তা লেখো। এই প্রশ্নটি 4 নম্বর প্রশ্নটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখো বন্ধুরা, অবশ্যই দেখো। 5, অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর দুশ্চিন্তার নেপথ্যে নিদারুণ দারিদ্র না ধর্মীয় গোড়ামি,
কিসের ভূমিকা ছিল তা আলোচনা করো। 5 আর 6 এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং 1 নম্বর প্রশ্নটি হারুন সালামের মাসি থেকে এই 5টি প্রশ্ন দিয়েছি বন্ধুরা। তোমাদেরকে দুটো গল্পই একটু গুরুত্ব সহকারে দেখে যেতে হবে। তার মধ্যে যদি হলুদ পোড়া কেউ বা হারুন সালামের মাসি যদি একটি গল্প ভালো করে দেখে যাও, দুটি গল্প থেকেই প্রশ্ন আসবে, তার মধ্যে একটি করতে হবে, যার প্রশ্ন মান কিন্তু 5। চলে যাচ্ছি পরের গল্প হলুদ পোড়া। চলে এলাম গল্প হলুদ পোড়া, মানিক বন্দ্যোপাধ্যায়, ক্লাস দ্বাদশ, সেমিস্টার 4। কেউ যদি বলো যে আমি একটি গল্প দেখে যাব হলুদ পোড়া গল্পটা, হ্যাঁ সেটি ভালো করে দেখেছো, একটু বেশি প্রশ্ন করতে হবে। আমি বলবো দুটো গল্প একটু দেখে যাও। হারুন সালামের মাসি গল্পটা খুবই হৃদয়গাহী, একটু পড়ে যেও বন্ধুরা। বলা যায় না প্রশ্ন কোথা থেকে কী দিয়ে দিতে পারে, 2 নম্বর প্রশ্ন আসতে পারে লাইন তুলে দিয়ে। তো অতএব দুটো গল্পই দেখে যাও বন্ধুরা। এখান থেকে হলুদ পোড়া গল্প থেকে কোন কোন প্রশ্নগুলো দেখে যাবে, একটু বেশি দেখে যেতে হবে বন্ধুরা, নাহলে চান্স পাবে না। ছোট গল্প হিসেবে হলুদ পোড়া গল্পটি কতদূর সার্থক তার নিজের ভাষায় আলোচনা করো। 2, মানিক বন্দ্যোপাধ্যায় হলুদ পোড়া গল্পটিতে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের প্রভাব ক্রমপরিণতিতে কতটা গুরুত্বপূর্ণ তা আলোচনা করো। VBI। 3, হলুদ পোড়া গল্প অবলম্বনে নবীন চরিত্রটির পরিচয় দাও। 4, মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্প অবলম্বনে ধীরেন চরিত্রটি বিশ্লেষণ করো। 5, ও সব দুর্বুদ্ধি করোনা নবীন, কে নবীনকে কোন দুর্বুদ্ধি করতে নিষেধ করেছে, এই নিষেধের কারণ কি। 6, হলুদ পোড়া গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 7, চারিদিকে হইচই পড়ে গেল, হইচই পড়ে যাওয়ার কারণ গল্প অনুসরণে লেখো, অথবা লাইনটি তুলে দিতে এইভাবে, সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল, কারা খুন হলো, কিভাবে তাদের মৃত্যু ঘটেছিল। 2+3 এভাবে আসতে পারে, বা 5 নম্বরে একটি প্রশ্ন দিতে পারে। 8, ধীরেনের স্ত্রী শান্তি অশরীরী আত্মার থেকে নিজের পরিবারকে রক্ষা করতে কি কি সতর্কতা অবলম্বন করেছিল তা গল্প অনুসরণে লেখো। 9, তবে বাঁশটা পেতে দাও, কাকে কোন বাঁশ কোথায় পেতে দিতে বলা হয়েছে, এমন বলার কারণ কি, অথবা লাইনটি এভাবে তুলে দিতে পারে, বাঁশটা সরিয়ে দাও, কোন বাঁশটা কে সরিয়ে দেওয়ার আরতি জানিয়েছিলেন, এর কারণ কি ছিল। 10, হলুদ পোড়া গল্প অবলম্বনে গুণিন কুঞ্জ ওঝার চরিত্রটি বিশ্লেষণ করো। 11, হলুদ পোড়া গল্প কিভাবে ভৌতিক পরিবেশ বা ভৌতিক রসের সঞ্চার ঘটেছে তা লেখো। VBI। 12, শেষ প্রশ্ন, অন্তিম প্রশ্ন হলুদ পোড়া গল্প থেকে, আমি পাশ করা ডাক্তার নই, দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না, বক্তার পরিচয় দাও, বক্তা কোন দায়িত্ব কেন নিতে ভরসা পাচ্ছিল না। বন্ধুরা তাহলে এই HS সেমিস্টার 4 বাংলা বিষয় থেকে চূড়ান্ত ফাইনাল সাজেশন দিয়ে দিলাম। এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা করো বন্ধুরা, নিশ্চিত পরীক্ষা তোমাদের ভালো হবে। এই কটা দিনে একটু কষ্ট করে সুন্দরভাবে পড়াশোনা করো, আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আর সেই সঙ্গে আবার ক্ষমা প্রার্থী, আমার উচ্চারণে কোনো ত্রুটি থাকলে সেটা ধরে নিয়ে ক্ষমা প্রার্থী করে দিও। হ্যাঁ, আমার গলার অবস্থা খুবই খারাপ। ভালো থেকো বন্ধুরা, আবার পরবর্তীকালে ভূগোলের সাজেশন, সংস্কৃতের সাজেশন নিয়ে আসছি। সেই সঙ্গে জানিয়ে রাখি, যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি আছে, রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন এই ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে। ধন্যবাদ।